নমস্কার, আমি অরিজিৎ। ছোটবেলায় দাদুর কোলে মাথা রেখে কত না গল্প শুনেছি। তার মধ্যে একটি গল্প তুলে ধরলাম আপনাদের কাছে। আজকের গল্প পোড়ো রাজবাড়ির ইতিহাস। গল্প পাঠে আমি অরিজিৎ, সুকুমারের চরিত্রে গুড্ডু, অর্জুনের চরিত্রে আমি, অশরীরীর কণ্ঠে আমার বোন তমালিকা। গল্পে মিউজিক দিয়েছে সুমনা। অতএব আর না দেরি করে সরাসরি গল্পে চলে আসি। অনেক দিন আগেকার কথা। এক গ্রামে একটি প্রভাবশালী জমিদার বাস করতেন। সেই জমিদারের কাছের মানুষ বলতে তার একটি মাত্র পুত্র সন্তান ছিল। জমিদারের স্ত্রী মারা গিয়েছিল তার পুত্র সন্তানকে জন্ম দেওয়ার পরই। জমিদারের পুত্র সন্তানের নাম ছিল অর্জুন। অর্জুন যখন 18 বছরের হলো, তার বাবার কাছে আবদার করে বসলেন শিকারে যাবে অনেক দূর দেশে। জমিদার শুনে বলে উঠল, না, অত দূর তুমি একা যাবে কিভাবে? তুমি ছাড়া আমার কেউ নেই এই জগতে। তোমার যদি কিছু হয়ে যায় আমি কি নিয়ে বাঁচব? অর্জুন শুনল না। সে একই জেদ নিয়ে থাকলো, শিকারে সে যাবেই। তখন জমিদার বাবু অর্জুনের জেদ দেখে রাজি না হয়ে থাকতে পারল না। জমিদার বাবু বলল, কিন্তু একটা শর্তে। অর্জুন বলল, কি শর্ত বলো বাবা? যেতে পারো তুমি শিকারে, কিন্তু আমার গ্রামের সবথেকে বুদ্ধিমতী ও লাঠিয়ালে পারদর্শী সুকুমার তোমার সাথে যাবে। অর্জুন রাজি হলো তাতে। জমিদার তাদের দুজনের জন্য দুটো লম্বা চওড়া কালো ঘোড়া এনে দিল। অর্জুন ও সুকুমার খুব খুশি হলো এবং বেরিয়ে পড়ল এক দুর্গম শিকারে। গ্রামের পর গ্রাম, বন জঙ্গল, পাহাড় পর্বত পার হয়ে ছুটে চললেন এবং এমন একটা জায়গায় এসে পৌঁছালো চারিদিকে কোনো রাস্তা নেই, শুধু ঘন বট অসত্যের জঙ্গল। সুকুমার বলে উঠল, দাদাবাবু, চলো না ফিরে যাই। আমার কেমন একটা গা ছমছম করছে, জায়গাটা সুবিধার নয়। তুই গেলে যা, আমি জমিদারের ছেলে, আমি কিছুকেই ভয় পাই না। আমার শিকারে যদি কেউ বাঁধা হয়ে দাঁড়ায় তো আমার তরবারে তার মস্তক থেকে দেহ আলাদা করে রেখে দেব। অবশেষে সুকুমার কিছু না বলে বড় দাদাবাবুর সাথে যেতে শুরু করে। জমিদার বাবুর আদেশ অমান্য করি কিভাবে? গ্রামে ফিরে গেলেও তো জমিদার বাবু শুলে চড়াবে। কিছু দূর যাওয়ার পর ঘন জঙ্গলের ভেতর দিয়ে কে যেন বলে উঠল, যাস না ওদিকে, ফিরে আসতে পারবি না কোনোদিন। সে কি পৈশাচিক কণ্ঠ! অর্জুন চারিদিকে তাকাতে থাকে। কাউকে দেখতে না পেয়ে বলে ওঠে, কে তুই? সাহস থাকলে সামনে এসে বল, আমি কাউকে ভয় পাই না। বড় দাদাবাবু, চলো না ফিরে যাই। তুই চুপ কর। এই তুই আমাদের গ্রামের সব থেকে বড় লাঠিয়ালে পারদর্শী, এত ছোট বিষয়ে ভয় পাস? সুকুমার প্রতিবারের মতো চুপই থাকলো। দুজনে জঙ্গলের আরো ভেতরে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর দেখতে পেল ঝোপের আড়ালে একটি হরিণ ঘাস খাচ্ছে। কি সুন্দর তার রূপ! অর্জুন বলে উঠল, সুকুমার, দে আমার বর্ষা। সুকুমার দেওয়ার পরই অর্জুন হরিণটিকে লক্ষ্য করে বর্ষা ছুঁড়ে দিল। হরিণটির পেটে গিয়ে গিতল সেই বর্ষা। হরিণটির গোটা শরীরে রক্তে ভিজে গেছে। হরিণটি কিছু দূর বনের মধ্যে ছোটার পর প্রাণ হারালেন। সুকুমার হরিণের পেট থেকে বর্ষা বার করে নিজের ঘোড়ায় তুলে নিল। অর্জুন বলে উঠল, সুকুমার, আজকে রাতে এই হরিণের ঝলসানো মাংস আর সুরা পান করা হবে। সুকুমার কিছুই বলল না। তার মনের মধ্যে কি যেন একটা কু ডাকছে, বিপদের আশঙ্কায়। বন জঙ্গলের মধ্য দিয়ে চলতে চলতে প্রায় সন্ধ্যা নেমে এলো। হঠাৎ কিছু দূর যাওয়ার পর
দেখতে পেলাম একটা ছোট্ট কানা নদী। কলকল জলের শব্দে অবিরাম বয়ে যাচ্ছে। নদীর ওপারে বিশাল এক রাজবাড়ি। যেন কত যুগ যুগ ধরে এই জঙ্গল এই রাজবাড়িকে আগলে রেখেছে। রাজবাড়ির দেয়াল থেকে চুন সুরকি খসে পড়ছে। কানাচে কানাচে কত বন্য গাছ জন্মেছে। অর্জুন বলে ওঠে, আজ এই বাড়িতেই থাকা হবে। চল নদী পার করি সুকুমার। সুকুমার আর অর্জুন দুজনে পুরো রাজবাড়ির সামনে এসে দাঁড়ালো। যেই রাজবাড়ির বিশাল লোহার গেটটা ঠেল দিল, ক্যাঁচ ক্যাঁচ শব্দে খুলে গেল। সুকুমার বলে উঠল, বড় দাদাবাবু, কিভাবে এই বিশাল গেটটি খুললো ঠেল দিতেই? 10 জনে এত বড় গেট খোলা যাবে না, একটা ঠেল দিতেই খুলে গেল দাদাবাবু। অর্জুন বলে ওঠে, অনেক দিন ধরে পড়ে আছে, জম ধরে তাই মনে হয় খুলে গেছে। আর তোর এত কিসের ভয়? আমি তো আছি। এমন সময় একটা এরকম রাজবাড়ি পেলাম, এটাই সৌভাগ্যের ব্যাপার নয় সুকুমার? নয়তো আজকের রাতটা গাছের তলাতেই কাটাতে হতো। রাজবাড়ির বিশাল গেটটা খুলতেই একটা পোড়ো গন্ধ আর বাদুড় উড়ে গেল মাথার ওপর দিয়ে। কি বিশাল রাজমহল! দেওয়ালে দেওয়ালে চুনসুরকি খসে পড়ছে, মাকড়সার জাল ভর্তি। অর্জুন আর সুকুমার হতবাকের মতো দেখতে থাকলো রাজবাড়ির ভেতরটা। বাম দিকে একটা কোণে ঘর চোখে পড়ল অর্জুনের। অর্জুন বলে ওঠে, আজকের রাতটা এই ঘরেই কাটাবো। ঘর খোলার পরই যেন অর্জুনের মনে হলো ঘরের মধ্যে কারো অস্তিত্ব। সুকুমার মোমবাতি জ্বালিয়ে দিল, কিন্তু কাউকে দেখা গেল না। ঘরে পুরনো দিনের একটি সুন্দর পালঙ্ক আর একটা আলমারি ছিল আসবাবপত্র বলতে। অর্জুন সুকুমারকে আদেশ দিল, যা হরিণটিকে রাজমহলের বাইরে নিয়ে গিয়ে আগুনে ঝলসে নিয়ে আয়। আজ সুরার সাথে হরিণের ঝলসানো মাংস খাওয়া হবে। ঠিক আছে দাদাবাবু। ঘর থেকে বেরোতেই যেন মনে হলো সুকুমারের পেছন পেছন কেউ যাচ্ছে। সুকুমার পেছনে তাকালো। সুকুমার বলে উঠল, কে আছিস রে, সামনে আয়। সুকুমার কাউকে দেখতে পেল না। নিজের মনের ভুল ভেবে আবার হাঁটতে থাকলো। রাজবাড়ির বাইরে বেরিয়ে একটা জায়গাতে কিছু শুকনো কাঠপাতা জোগাড় করে হরিণটিকে আগুনে ঝলসাতে থাকলো। রাতে মনের আনন্দে অর্জুন আর সুকুমার হরিণের ঝলসানো মাংস আর সুরা পান করলেন। সুরার নেশায় দুজন কখন ঘুমিয়ে পড়েছে। তারপর শুরু হলো আতঙ্ক। রাত তখন 1টার মতো। রাজমহলের বারান্দা থেকে ভেসে এলো হারমোনিয়ামের আওয়াজ। ঘুমুর পড়ে কত নারীর নৃত্য। অর্জুনের গান নাচের আওয়াজে ঘুম ভেঙে গেল। রাজমহলের বারান্দা থেকে একটি নারী বলে উঠল, মেরো না রাজা বাবু, আমায় মেরো না। চাবুক মারার আওয়াজ। কে যেন বলে উঠছে, তোকে আজকে মেরে পুঁতে রাখবো এই রাজমহলের নিচে। ক্ষমা করে দিন বাবু, আর এই ভুল হবে না। অর্জুন থতমত খেয়ে পালঙ্ক থেকে নেমে দাঁড়ালো। তখনও মোমবাতিটি জ্বলছে। মোমবাতি হাতে করে নিয়ে ঘর থেকে বেরোলো। সুকুমার তখনও ঘুমাচ্ছে। রাজমহলের বারান্দার দিকে গিয়ে দেখলেন, এ কি অবাক কাণ্ড! কেউ তো নেই, কিন্তু হারমোনিয়ামের আওয়াজ, নারীকণ্ঠ আসছে কোথা থেকে? ভালো করে শোনার পর অর্জুন বুঝতে পারল রাজমহলের প্রতিটি দেয়াল থেকে ভেসে আসছে এই গান নাচ। অর্জুনের একটু গা ছমছম করতে লাগে। কাউকে না দেখতে পেয়ে আবার ঘরে চলে গেল। সারা রাত ওইভাবেই চলল। অর্জুন একটুখানিও ঘুমালো না।
ভোরের দিকে একটু চোখ লেগে গিয়েছিল। সকালবেলা উঠে অর্জুন সুকুমারকে জিজ্ঞাসা করল, তুই কি কাল কোনো নাচ গানের শব্দ পেয়েছিস? সুকুমার বলল, না তো দাদাবাবু। অর্জুন মনে মনে ভাবল, কাল একটু বেশি সুরাপান করে ফেলেছিলাম, তাই এই সব শুনতে পেয়েছি। আমারই মনের ভুল। বেলায় গোটা রাজবাড়িটা অর্জুন ঘুরতে থাকলো। কত রাজরাজাদের ছবি, আরও কত কি। সারা দিনটা ভালোই কাটলো। বেলা গড়িয়ে রাত নামলো। আজ সুকুমার নদী থেকে কিছু ছোট ছোট মাছ ধরেছিল। আজ রাতে মাছ পোড়াই খাওয়া হবে। আজ রাতেও সেই আতঙ্ক। কত নাচ গান, কত নারীর কান্না বুক ফাটিয়ে বলে উঠছে, আমি আর পারছি না, জ্বালিয়ে দাও। আজ সুকুমারও শুনতে পেয়েছে। সুকুমার বলল, দাদাবাবু শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে তো কালও পেয়েছিলাম। তোকে তো আজ সকালে বললাম, কিন্তু কাউকে দেখতে পাইনি। সুকুমার বলল, বড় দাদাবাবু, আমি একবার দেখে আসি, তুমি এখানেই থাকো। সুকুমার হাতে মোমবাতি নিয়ে বারান্দার দিকে গেল। অনেকক্ষণ কেটে গেল, সুকুমার আর ফিরল না। হঠাৎ মরণ কণ্ঠে চেল্লে উঠল, কেউ যেন তার গলার নলি কেটে দিয়েছে। অর্জুন আর থাকতে না পেরে সেও রাজমহলের বারান্দার দিকে গেল, কিন্তু সুকুমারকে দেখতে পেল না। অর্জুন সুকুমারকে ডাকল, সুকুমার, সুকুমার তুই কোথায়? কিন্তু কোনো শব্দ এলো না সুকুমারের। হঠাৎ ভেসে এলো এক হাড়হিম করা পৈশাচিক হাসি। ভয়ে অর্জুন ঘরের দিকে ছুটল। মনে মনে ভাবল, সকাল হলেই ঘরের দিকে রওনা হবে, বাবাকে গিয়ে সব বলবে। সারা রাত আর ঘুম হলো না। সকাল হওয়ার সাথে সাথেই অর্জুন বেরিয়ে পড়ল বাড়ির দিকে। ঘোড়ার পিঠে ওঠার সময় দেখতে পেল নদীর পাড়ে এক মুন্ডহীন দেহ। অর্জুনের কোনো বুঝতে ভুল হলো না, ওটা সুকুমারেরই দেহ। অর্জুন গ্রামের পর গ্রাম ছুটতে লাগলো। বাবার কাছে এসে অর্জুন পুরো ঘটনাটা বলল। জমিদার বাবু বললেন, ওই রাজমহলকে আমি ভেঙে গুঁড়িয়ে দেব। জমিদার বাবু ও তার পুত্র 100 জন গ্রাম থেকে লোক নিয়ে সেই রাজমহলের কাছে গেল। জমিদারের আদেশে 100 জন লোক ভাঙতে থাকলো মহলটিকে। যত ভাঙতে থাকলো, তত দেয়ালের ভেতর দিয়ে নরকঙ্কাল বেরোতে থাকলো। পুরোপুরি যখন মহলটি মাটিতে মিশে গেল, প্রায় 200টার মতো নরকঙ্কাল বেরোলো। একটা গর্ত খুলে সেই নরকঙ্কালগুলিকে পুঁতে দিল। তখন বুঝতে পারল, আগেকার সময় রাজারা নানান গ্রাম থেকে নারী নিয়ে আসতো নৃত্য করানোর জন্য। আর যারা নাচতে না পারত, রাজারা তাদের সুরার নেশায় জ্যান্ত দেয়ালে গেঁথে দিত। কত না কষ্ট পেয়েছে এই নারীগুলি। জমিদার বাবু আর অর্জুন ফিরে এলো নিজের গ্রামে। কিছুদিন সব ঠিকই চলল। হঠাৎ একদিন খবর এলো জমিদারের কাছে, রাজমহল নাকি আবার রাতারাতি হয়ে গেছে। জমিদার বাবু অবাক হয়ে বললেন, কিভাবে সম্ভব? আমি নিজের চোখে ভাঙতে দেখেছি। আবার 100 জন গ্রাম থেকে লোক নিয়ে অর্জুন ও জমিদার সেই রাজমহলের সামনে এলো। জমিদার বাবু দেখে অবাক হয়ে তাকিয়ে থাকলেন। জমিদার বাবু বললেন, এটা কি আমার চোখে ঠিক দেখছি? জমিদার বাবু আদেশ দিল ওই 100 জন লোককে, ভেঙে দাও পুরো রাজমহল। আবার সেই নরকঙ্কাল বেরিয়ে এলো।
এইবারে কঙ্কালগুলোকে মাটিতে না পুঁতে জমিদার বাবুর আদেশে পুড়িয়ে দিল। পোড়ানোর সাথে সাথে কত নারীর কান্নার আওয়াজ ভেসে আসতে থাকলো। আর রাজমহলের মাঝ বরাবর একটা কালী মন্দির প্রতিষ্ঠিত করলেন। প্রতি বছর জমিদারবাবু গিয়ে বড় করে পুজো করতেন। আর সেই কান্নার আওয়াজ, হারমোনিয়ামের আওয়াজ শোনা যায় না। রাতারাতি রাজমহলও তৈরি হয় না। আমাদের আজকের গল্প এখানেই শেষ হলো। আজকের গল্পে ভূত, প্রেত, কালাজাদু এইসবের উল্লেখ করা হয়েছে। আশা করি আপনারা খোলা মনে গল্পটি শুনেছেন। পশু হত্যার কথাও বলা হয়েছে এই গল্পে। আমাদের টিম পশু হত্যাকে সাপোর্ট করে না, শুধুমাত্র গল্পের প্লট তৈরির খাতিরে ব্যবহার করা হয়েছে। ধন্যবাদ।